আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব 58। মিমের মুখে অকল্পনীয় কথাটা শুনতেই আবিরের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। আকম্বাত মেরুদণ্ড সোজা হয়ে গেছে, নিঃশ্বাস আটকে গেছে গলায়, শ্বাসনালীতে তুফান। মুহূর্তের মধ্যে চোখের শিরা উপশিরা রক্তাভ বর্ণ ধারণ করেছে, বক্ষ স্পন্দন বেড়ে আকাশ ছোঁয়ার পথে। আবির নিজের সর্বোচ্চ অনুবলে মেঘকে যতই আগলে রাখতে চাইছে, প্রতিনিয়ত ততই বিপাকে পড়ে যাচ্ছে। মেঘের মুখে নিরন্তর হাসি ফোটাতে আবির নিজের সাথে একের পর এক নিগুড় বিগ্রহ করেই চলছে, তারপরও কোনো কিনারা পাচ্ছে না। কণ্ঠস্বর তেজ ঢেলে আবির শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? আম্মুরা সবাই আপুর রুমে বসে আছে আর আপুকে সাজগুজ করতে বলছে, কিন্তু আপু চুপচাপ বসে আছে। আবির চোখ বন্ধ করে শ্বাস টেনে পরপর সর্বশক্তি দিয়ে নিঃশ্বাস ছেড়ে নিজেকে নিবদ্ধ করার চেষ্টা করলো। অতঃপর নিরাট কণ্ঠে বলল, ওকে বলিস সাজগুজ করতে হবে না, আর দেখিস ওই দিনের মতো কান্নাকাটি যেন না করে, আমি দেখছি। মিম আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি এখন বাসায় আসলে সমস্যা হবে। আবির অদম্য কণ্ঠে বলল, বাসায় আসবো না। শোন, তোর দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব তুই ছেলের বাবার নামটা জেনে আমায় কোনোভাবে টেস্ট করে জানাবি। মিম শীতল কণ্ঠে বলল, আচ্ছা। আবির কল কেটে দিয়েছে। মিমের সাথে আবির শান্ত স্বরে কথা বলছে ঠিকই, কিন্তু আবিরের ভেতরটা রাগ আর দুশ্চিন্তা কেটে যাচ্ছে। মেঘ বাসায় অল্প সাজগুজ করলেও আবিরের কলিজায় আঘাত লাগে। নিজের দৃষ্টি সামলে একের পর এক দোয়া পড়তে থাকে, যাতে মেঘের উপর শয়তানের কোনো জন না পড়ে। সেখানে কোথাকার কোন পরিবার মেঘকে দেখতে আসবে, এটা আবির বেঁচে থাকতে কোনোভাবে সহ্য করতে পারবে না। তানবীরকে কল দিতে দ্রুত অফিস থেকে বেরিয়ে গেছে। রাকিব আর রাসেল কারোর সাথে দেখা হয়নি। এদিকে মেঘ বিছানায় হেলান দিয়ে বসে, আশেপাশে আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই মেঘকে বুঝাচ্ছে, রেডি হতে বলছে। মেঘের সেসবে মনোযোগ নেই। আজ মেঘের চোখে এক ফোঁটা পানিও নেই। সেদিন প্রথমবারের মতো কেউ বা কারা দেখতে আসবে কথাটা শুনে মেঘ নিজেকে শান্ত রাখতে পারেনি। তার উপর আবিরের উদাসীনতা মেঘকে আরো বেশি কাঁদিয়েছিল। কিন্তু রাতের বেলা আবিরের কথা শুনে মেঘ সবটাই বুঝেছিল আর নিজেই নিজেকে বকেছিল। তাই আজ মেঘের মনে আতঙ্কের বিলেশমাত্র নেই। দিব্যি বিছানায় হেলান দিয়ে বসে আঙ্গুল খাচ্ছে। হালিমা খান চাপা স্বরে বললেন, এই মেঘ, আর কতক্ষণ এভাবে বসে থাকবি? উঠে রেডি হয়ে ওনারা কখন জানি চলে আসেন, তখন তোর আব্বু রাগারাগি করবে। মেঘ স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আম্মু, আমি শান্তি করে খাচ্ছি, এটা তোমার সহ্য হচ্ছে না? সহ্য হবে না কেন? তুই রেডি হোসনি শুনে তোর আব্বু যে চিল্লাচিল্লি করবে, তখন আমি কি করব? ওনারা চলে গেলে না হয় আবার খাইস। আকলিমা খান শান্ত স্বরে বললেন, তোমার আব্বু আর বড় আব্বুকে তো চিনোই, সময়ের মতো কাজ না হলে মেজাজ গরম হয়ে যায়। এমন সময় মিম রুমে আসছে। নিচে আব্বু চাচ্চুর কথোপকথনে ছেলে আর তার বাবার কথা শুনে আম্মুর নাম্বার থেকে আবিরকে মেসেজ দিয়ে জানিয়ে তারপর উপরে আসছে। আলী আহমদ খান বাসায় নেই। ইকবাল খানকে আকলিমা খান জানানোর পরে তিনি বাসায় চলে আসছে। মুজাম্মেল খানকে বারবার বোঝানোর চেষ্টা করছে, অথচ মুজাম্মেল খান কিছুই বুঝতে চাইছেন না। আবিরকে কল দিয়ে বললে আবির উল্টোপাল্টা কিছু করে ফেলবে, এই ভয়ে ইকবাল খান নিজেই বোঝানোর চেষ্টা করছে। মিম মেঘের রুমে ঢুকতেই খাওয়া বন্ধ করে চোখ তুলে তাকালো। সহসা মিমের চোখের ইশারায় আবিরকে জানানোর কথাটা বুঝিয়ে দিয়েছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আম্মুদের দিকে এক পলক তাকিয়ে শীতল কণ্ঠে বলল, তোমরা থামো, আগে ওনারা আসুক, তারপর আমি সাজবো। মালিহা খান শান্তস্বরে মেঘকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেঘের এক কথা, দেখতে আসলে তবেই সে সাজবে। এমনকি তাদের দেখানোর জন্য মেঘ সবকিছু রেডি করে রেখেছে। ঘন্টা পেরিয়ে যাচ্ছে, কিন্তু বাসায় মেহমান আসছে না। মালিহা খান আর আকলিমা খান মেঘের রুমে বসে আছেন, তবে মেঘের কোনো মনোযোগ নেই। মিম মেঘের উপর হেলান দিয়ে শুয়ে তার স্কুলের গল্প করছে, আর মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গল্প শুনছে। মুজাম্মেল খান আর ইকবাল খান অনেকক্ষণ অপেক্ষা করছেন, কিন্তু কেউই আসছে না। প্রথমে ভেবেছিল হয়তো জ্যামে আটকে গেছে, এজন্য কল দেননি। কিন্তু অপেক্ষা করতে করতে এক প্রকার বিরক্ত হয়ে কল দিলেন। সেই লোকের নাম্বারে প্রথমবার কল রিসিভ হলো। মুজাম্মেল খান তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় আছেন? লোকটা কাঁপা কাঁপা গলায় বলল, আমি অফিসে আছি। মুজাম্মেল খান বিরক্তি কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমাদের বাসায় আসার কথা কি বলে গেছেন? লোকটা ডুব গিলে কিছুক্ষণ থেমে তপ্ত স্বর অতঃপর বললেন, হ্যাঁ ভাই, ভুলি নাই, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? লোকটা আরো কিছুক্ষণ চুপ থেকে রইল। মুজাম্মেল খান এবার হালকা রাগে সরে বললেন, কি হলো? আসলে ভাই, কিভাবে বলবো, আমার ছেলে অন্য মেয়েকে পছন্দ করে, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবেই না বলছে। তাই শুধু শুধু মুজাম্মেল খান কপট রাগ করে বললেন, আপনার ছেলে অন্য কাউকে পছন্দ করে কিনা সে কথা কি আগে জানা উচিত ছিল না? আর সেদিন আপনার ছেলে সামনেই তো ছিল। আপনারা আগ্রহ না দেখালে আমি তো আপনাদের চুর করতাম না। লোকটা ভাঙা ভাঙা কণ্ঠে বললেন,
আমাদের মাফ করে দিবেন ভাই, আর পারলে দোয়া করবেন। মোজাম্মেল খান রাগে কল কেটে দিয়েছেন। নিজের দায়িত্ব নিয়ে আসা বাসায় এত এত আয়োজন করিয়েছেন যেখানে তারা আসবে না, এটা তিনি মানতেই পারছেন না। আগের বার তানবীররা কিছু একটা করেছিল ভেবে এবার আবির তানবীরকে কিছুই জানায়নি, অথচ এবারও একই সমস্যা। মোজাম্মেল খান মনে মনে ভাবছেন, ছেলের যদি অন্য কোথাও পছন্দই থাকতো তাহলে সেদিন আমার মেয়ের ব্যাপারে এত আগ্রহ দেখিয়েছিলেন কেন? আমার মেয়েকে দেখার জন্য এত উতলা হয়ে গেছিলেন কেন? ইকবাল খান মিটিমিটি হেসে বললেন, থাক ভাই, মন খারাপ করো না। মোজাম্মেল খান ভেতরে ভেতরে রাগে ফুঁসছেন, চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছেন। ইকবাল খান উপরে গিয়ে মেঘের রুমের দরজার সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা যে যার রুমে যাও, ওনারা আসবেন না। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, আসবেন না কেন? ছেলের অন্য কোথাও পছন্দ। মেঘ ফিক করে হেসে ফেলল। মেঘের দেখা দেখি মিমও হাসছে। মালিহা খান রাগে সরে বললেন, এই মেঘ, হাসছিস কেন? আবারও বললেন, তোর আব্বু কোথায় কি ছেলে দেখে বলতো? আগেরবার কি সব অজুহাত দেখালো, এবার বলে ছেলের অন্য মেয়েকে পছন্দ করে। সকালেও তো শুনলাম ছেলে তোকে দেখার জন্য খুব আগ্রহী, এখন এসবের মানে কি? মেঘ বড় আম্মুর দিকে তাকিয়ে মৃদু হেসে মনে মনে আওড়ালো, শাশুড়ি আম্মু, ওই ছেলের আমাকে দেখার আগ্রহ থাকলে কি হবে? তোমার ছেলের তো বিন্দুমাত্র আগ্রহ নেই। তোমার ছেলে সবার সামনে যতই স্বাভাবিক থাকুক না কেন, আর ঠিকই আমায় নিয়ে ভাবে। আর আমি শিওর ওই ছেলের গার্লফ্রেন্ড আজই আবিষ্কৃত হয়েছে, আর সেটা তোমার ছেলেই করেছে। মালিয়া খান শীতল কণ্ঠে বললেন, কি রে, কি ভাবছিস? ওনারা আসেননি বলে মন খারাপ করছিস? মেঘ সশব্দে হেসে বলল, না গো, আমি ভাবছি তোমার কষ্ট করে সারাদিন রান্না করলে এই খাবারগুলো কিভাবে খেয়ে শেষ করব। মালিহা খান আর আকলিমা খান ভ্রু কুচকে তাকিয়ে আছেন। ইকবাল খান নিঃশব্দে হেসে রুম থেকে বেরিয়ে গেছেন। মেঘ মিমকে উদ্দেশ্য করে বললেন, আমার ফোনটা দে তো, ভাইয়া আর আবির ভাইকে কল দিয়ে আসতে বলি, একসাথে খাবো। মিম ড্রেসিং টেবিলের সামনে থেকে ফোন এনে মেঘকে দিল। মেঘ তানবীর আর আবির দুজনকেই কল দিয়েছে, তবে ছেলের ব্যাপারে কিছু বলেনি, শুধু খাবার খেতে দাওয়াত দিয়েছে। মেঘের ফাজলামো দেখে মালিয়া খান আর আকলিমা খান দুজনেই চুপচাপ বেরিয়ে গেছেন। ওনারা চলে যেতেই মেঘ আর মিম নিজেদের মধ্যে ফিসফিস শুরু করে দিয়েছে। সন্ধ্যের আগে আগে আবির বাসায় আসছে। পরনে ছাই রঙের শার্টের হাতা কোনোই অবধি ফোল্ড করা, বুকের উপরের বোতামটা খোলা, চুলগুলো অগোছালো, শ্যামবর্ণের চেহারার গামে চিকচিক করছে। এক হাত পকেটে, অন্য হাত স্বাভাবিক রেখে বাসার ভিতরে ঢুকছে। সোফায় মোজাম্মেল খান বসে আছেন, ওনার পাশে হালিমা খান দাঁড়িয়ে আছেন। মোজাম্মেল খান কত কীর্তি নিজের মনের ভেতর খুব প্রকাশ করছেন, আর হালিমা খান চুপচাপ দাঁড়িয়ে সেসব শুনছেন। মালিয়া খানরা যে যার রুমে। ইকবাল খান একটা কাজে বেরিয়েছেন। আবির স্বাভাবিক ভঙ্গিতেই সিঁড়ি পর্যন্ত এগিয়ে গেল। এক পলক মামুনির দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, মামুনি, এক কাপ কফি করে দিবা প্লিজ। হালিমা খান আবিরকে খানিক দেখে সঙ্গে সঙ্গে বললেন, তুই ফ্রেশ হয়ে নে, আমি কফি বানিয়ে পাঠাচ্ছি। পাঠাতে হবে না, আমি ফ্রেশ হয়ে নিচে আসতেছি। আবির সচরাচর নিজের কফি নিজেই করে। সকালে মাঝে মধ্যে মালিহা খান নয়তো হালিমা খান করে দেন। আজ মূলত মোজাম্মেল খানের জন্যই অসময়ে মামুনির কাছে কফি চাইছে, আবির যাতে মোজাম্মেল খানের চিল্লাচিল্লিটা কমে। আবির দুটো সিঁড়ি উঠতেই মোজাম্মেল খান আর চোখে আবিরকে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলে? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, অফিসে। কেন? তানবীর কোথায়? আবিরের বাপলির জবাব, আমি কি জানি। মোজাম্মেল খান সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আছেন। আবির মৃদু হেসে বলল, আমি কি যাব চাচ্চু? যাও। হালিমা খান কফি করতে রান্নাঘরে চলে গেছেন। মোজাম্মেল খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। আবিরের কথাবার্তা খুব স্বাভাবিক, সন্দেহজনক কিছুই চোখে পড়েনি। তানবীর জানলে এতক্ষণে সে অবশ্যই রিয়েক্ট করতো, অথচ তানবীরও এই পর্যন্ত শান্ত। সারাদিন বাসায় ফিরেনি, বাসায় কারোর সাথে ফোনেও কথা বলতে তিনি দেখেননি, তার মানে তানবীরও কিছু জানেন না। মোজাম্মেল খান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বললেন, তানবীর আবির কিছুই না জানলে এমনটা হলো কিভাবে? তাহলে কি সত্যিই ওই ছেলের অন্য জায়গায় পছন্দ আছে? আবির কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে শার্ট পাল্টিয়ে টি শার্ট আর ট্রাউজার পরে নিচে আসছে। মোজাম্মেল খান তখনও সোফায় বসা। তাই আবির সোফায় না বসে সরাসরি রান্নাঘরে চলে গেছে। কফির কাপ নিতে নিতে দীর্ঘণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে নাকি? হালিমা খান তপ্ত স্বরে বললেন, না, তেমন কিছু না। মোজাম্মেল খানের করা নিষেধ আবির কিংবা তানবীরের সামনে মেঘের বিয়ের সম্পর্কে তো কোনো আলোচনা যেন না হয়। আবির সবটাই জানে, তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আবির মোজাম্মেল খানকে খানিকক্ষণ পরক্ষরে শক্ত কণ্ঠে বলল, চাচুকে অতিরিক্ত টেনশন করতে বারণ করো। মেয়ের বিয়ে হলো না, এক্ষুনি চুল পাকিয়ে ফেলতেছে, লোকে কি বলবে? আবিরের দুষ্টামি বুঝতে পেরে হালিমা খান মৃদু হেসে বললেন, আমাকে বলছিস কেন? তুই গিয়ে বল। আবির হাতে কফির কাপ নিয়ে এগিয়ে যেতে যেতে ডাকলো, চাচ্চু।
মোজাম্মেল খান আবিরের দিকে তাকিয়ে সরাসরি আস্তে করে বললেন, বলো। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, মামুনি বলতেছে আপনার চুল নাকি পেকে যাচ্ছে, আপনাকে এখন আর আগের মতো ভালো লাগে না। মোজাম্মেল খান অনচ্ছা হেসে বললেন, তাই নাকি? এর মধ্যে হালিমা খান রান্নাঘর থেকে তেড়ে এসে আবিরের হাতে আস্তে করে থাপ্পড় দিয়ে বললেন, এই ফাজিল, আমি কখন এই কথা বললাম? আবির অনিশ্চয়তার স্বরে জবাব দিল, তুমি মনে মনে ভাবছিলে, ওইটাই চাচ্চুকে জানালাম। হালিমা খান রাগি রাগি মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। মোজাম্মেল খান আবির আর হালিমা খান দুজনকে কিছুক্ষণ দেখে গুরুগম্ভীর কণ্ঠে বললেন, তাহলে আমার এখন কি করতে হবে? আবির ঢুক গিলে উচ্চস্বরে বলল, সবসময় হাসি খুশি থাকবেন, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন, নিজেকে সময় দিবেন, আর সাথে মামুনিকেও। বাকিটা মামুনি বলবে। আমি এখন পালাই। আবির টেবিলের উপর কাপ রেখে সিঁড়ি দিয়ে ছুটছে। মোজাম্মেল খান টুটে অস্পষ্ট হাসি রেখে হালিমা খানের দিকে তাকালেন। আবিরের অকপটে বলা কথাগুলো হালিমা খানের মনের অন্তরালে লুকানো অব্যক্ত অনুভূতি। হালিমা খান স্বচ্ছ দৃষ্টিতে আবিরের দৌড় দেখছেন। 2-3 সিঁড়ি ফাঁক দিয়ে দ্রুত উঠছে ছেলেটা। এর উপর উঠার তাড়া দেখে মনে হচ্ছে সবেমাত্র কাউকে আহত কিংবা নিহত করে আসছে। আশেপাশে মসজিদে মাগরিবের আজান পড়ছে। মোজাম্মেল খান বসা থেকে উঠে উচ্চ স্বরে ডাকলো, আবির, নামাজে যাবে না? আবির নিজের রুমে যেতে যেতে বলল, টুপি নিয়ে আসছি। মোজাম্মেল খান উজু করে আবিরের জন্য অপেক্ষা করছেন। আবির উজু করে মাথায় টুপি দিতে নিতে নিচে আসছে। বাসায় আর কেউ নেই, তাই আবির আর মোজাম্মেল খান একসঙ্গে নামাজের জন্য বেরিয়েছেন। মোজাম্মেল খান যেতে যেতে হঠাৎই গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, তানভীর কি নামাজ পড়ে? ফজর না হয় উঠতে পারে না, বাকি অক্ত কি পড়ে? আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি সবসময় নামাজের কথা বলি, কিন্তু বাইরে ঠিকমতো নামাজ পড়ে কিনা জানি না। মোজাম্মেল খান বাড়ি কণ্ঠে বললেন, তুমি একটু বুঝিয়ে বলো। মোজাম্মেল খানের ভারী কণ্ঠে বলা কথাতে আবির কপাল কুঁচকালো। মোজাম্মেল খানের মস্তিষ্কে যখন যা আসে তাই। এতক্ষণ মেঘের ব্যাপারে ভাবছিল, এখন সেই ভাবনা এসেছে তানবীর। তাও আবার তানবীরের নামাজ নিয়ে দুশ্চিন্তা করছেন। আবির মনে মনে আওড়ালো, তানবীরকে নামাজে নিয়মিত করার ওষুধ আমার জানা আছে, খুব শীঘ্রই ওষুধ দিতে হবে। মোজাম্মেল খানের দিকে তাকিয়ে মৃদু হেসে আবির বলল, আপনি চিন্তা করবেন না, ফজর থেকে তানবীর আমাদের সাথে নামাজে যাবে, দেখো যদি উঠাতে পারো। আবির মুস্কি হেসে বলল, প্রয়োজনে সারা রাত না ঘুমিয়ে ফজরের নামাজ করে একেবারে ঘুমাবে। মোজাম্মেল খান আবিরের কথা শুনে ক্ষীণে হাসলেন। নামাজ শেষে অফিসে কিছু কিছু বিষয় নিয়ে কথা বলতে বলতে বাসায় আসছে দুজন। ততক্ষণে মেঘরা সবাই নামাজ শেষ করে নিচে চলে আসছে। তানবীরও বাসায় ফিরছে। 4 ভাই বোন মিলে সিরিয়াস কোনো আলোচনা ব্যস্ত, তবে সেই আলোচনার কেন্দ্রবিন্দু হলো খাবার। আবির আর মোজাম্মেল খানকে একসঙ্গে বাসায় ঢুকতে দেখে তানবীর ভ্রু কুঁচকালো। সচরাচর সবাই একসঙ্গে নামাজে গেলে আলী আহমদ খান আর মোজাম্মেল খান সামনে গল্প করতে করতে চলে যান। পিছনে আবির, তানবীর আর ইকবাল খান টুকিটাকি কথা বলে। তানবীর না থাকলে আবির আর ইকবাল খান একসঙ্গে যান। তবে এই প্রথমবার বাসায় কেউ না থাকাতে আবির আর তানবীরের আব্বু একসঙ্গে বাসায় আসছে। তবু এমন একটা দিনে আবিররা আসতেই মেঘ ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখে এলো না। আবিরের মাথায় টুপি, সাবলীর ভঙ্গিতে আব্বুর সাথে কথা বলছে। তা দেখে মেঘের হৃদয়ে দুঃখপুকানি তীব্র হতে শুরু করেছে। মালিয়া খান খেতে ডাকছে, তাই আলী আহমদ খান আর ইকবাল খান ব্যতীত বাকি সবাই গিয়ে খেতে বসেছে। রাকিবের নাম্বার থেকে তানবীরের ঘুরে বারবার কল আসতেছে। তানবীর রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ রাকিব ভাইয়া বলো। আবির কোথায় রে? আছে পাশেই, খেতে বসেছে। আবির বিকালে কাউকে না বলে হুট করে অফিস থেকে চলে গেছে, তারপর থেকে কল ধরছে না। কি হয়েছে, সব কিছু ঠিক আছে? হ্যাঁ একদম। ভাইয়ার ফোন রুমে, মাত্র নামাজ থেকে এসে খেতে বসেছে। তাহলে অফিস থেকে হুট করে চলে গেছিল কেন? খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোমার সাথে দেখা করে বলবো। আচ্ছা ঠিক আছে। সবাই সবার মতো খাচ্ছে, কারো মুখে প্রয়োজনের বাইরে কোনো কথা নেই। তানবীর একটু পর পর আবিরকে ইশারায় এটা সেটা বুঝাচ্ছে আর প্রশ্নও করছে। তবে মোজাম্মেল খান তাকাতেই চুপ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে আবির আর তানবীর বেরিয়েছে, যদিও আবির যেতে চাচ্ছিল না, কিন্তু তানবীর এক প্রকার জোর করে নিয়ে গেল। রাকিব আর রাসেল অফিস থেকে বেরিয়ে প্রতি সপ্তাহে সেই সুপরিচিত আড্ডাখানায় আবিরদের জন্য অপেক্ষা করছে। আবির এসে চুপচাপ বসে পড়েছে। মালিয়া খান জোর করে একটু বেশিই খাওয়াইয়েছে, তাই এত নাড়াচাড়া করতে ভালো লাগছে না। এমনকি আবির ভাইকে নিয়ে আসেনি, তানবীরের ভাইকে এসেছে। রাকিব আবিরকে দেখেই উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে তোর? অফিস থেকে কোথায় চলে গেছিলি? আবির ঠান্ডা কণ্ঠে বলল, আজও আবার দেখতে আসার কথা ছিল। রাকিব চেঁচিয়ে উঠল, কি? তারপর? এর মধ্যে তানবীর বাইক পার করে চলে আসছে। এসে রাকিবের সামনে রাখা একটি চেয়ারের উপর নিজের ডান পা তুলে ডান হাতের 3 আঙ্গুলে বাস করে বাকি 2 আঙ্গুল রাকিবের কপালে কিছুটা উপরে মাথায় ধরে রাগান্বিত কণ্ঠে চিৎকার করলো, হারামির বাচ্চা, বিয়ে করার খুব শখ তোর?
তাও আবার আমার স্পেরোকে। বিয়ে তো বহুদূর, তুই আমার মেয়েকে কল্পনাতেও দেখতে পারবি না। তানবীরের গতিবিধি দেখে রাকিব থ হয়ে গেছে। চা বিক্রেতা মামাও আটকে উঠেছে। আশেপাশে কয়েকজন বিস্ময় সমেত তাকিয়ে আছে। আবির চেয়ারে হেলান দিয়ে বসে মিটিমিটি হাসছে। রাকিব ডুব গেলে কিছু বলতে যাবে, তার আগে তানবীর বাজখাই কণ্ঠে আবারও বলে উঠল, ডোন্ট সে এনিথিং, আই ডোন্ট ওয়ান্ট হার এনিমোর ফর ইউর মাউথ। যদি তোর মুখ থেকে একটা শব্দও বের হয়, তবে তোর বাপ এখানে এসে শুধু তোর লাশটাই পাবে। রাকিব নিষ্পলক দৃষ্টিতে তানবীরের কুদিত চেহারার পানে চেয়ে আছে। তানবীরের চোখে মুখে হাসি উপচে পড়ছে, তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। রাসেল অবাক চোখে সবই দেখছে। আকম্বাত রাকিব হাসতে শুরু করলো। তানবীরও তখন রাগী লুক চেয়ে আছে। আবির গুরুবার কণ্ঠে বলল, তোর নাটক দেখানোর জন্যই জোর করে আমায় নিয়ে আসছিস, তাই না? রাকিব হাসতে হাসতে বলল, চিন্তা করিস না, সেরা অভিনেতার পুরস্কার এবার তুই পাবি। ওদের হাসি দেখে তানবীর নিজের হাসি আটকে রাখতে পারলো না। হাসতে হাসতে রাকিবের মাথা থেকে হাত সরিয়ে চেয়ার থেকে পা নামিয়ে টিস্যু দিয়ে চেয়ারটা মুছে বসলো। শুকনো গলায় ডুব গেলে আহত স্বরে বলল, ইস, থামালে কেন আমাকে? রাকিব তখনও হেসে যাচ্ছে। হাসি কিছুটা কমিয়ে বলল, পিছনে তাকিয়ে দেখ, মানুষ যেভাবে তোকে দেখছে মনে হচ্ছে পুলিশ আসতে বেশি দেরি নেই। তানবীর আকম্বাদ পিছন ফিরে তাকালো। প্রায় 15-20 জন লোক দাঁড়ানো, দৃষ্টিতে আতঙ্ক। তানবীর থতমত খেয়ে বলল, এ ভাই, আমি কিছু করি নাই। লোকজন এখনো নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তানবীর ব্রুকুচকে উষ্ণ স্বরে বলল, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। দেখুন, আমার হাতে কিচ্ছু নাই। আবির আর রাকিব হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। চা বিক্রেতা মামা মৃদুস্বরে বললেন, আরে কোনো সমস্যা নাই, ওরা সবাই ভাই ভাই, এমনিতেই মজা করছে, আপনারা যান। আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে। যেতে যেতেও বারবার তানবীরকে দেখছে। কয়েকজন এখনো ঠায় দাঁড়িয়ে আছে। তানবীর তাদের দেখে বিড়বিড় করে বলল, আমাকে দেখে এত ভয় পাচ্ছে, ভাবছি ভাইয়াকে দেখলে তাদের কি হতো। রাসেল চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করলো, আবিরকে আজ নিজের রূপ দেখিয়ে ফেলেছে? মিনহাজের ঘটনায় আমি কত কষ্টে আবিরকে আটকাইছিলাম, তারপরে পারলাম না, সেই তো গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। রাকিব শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আবির কি এভাবে হুমকি দিছিল তানবীর? তানবীর মেকি স্বরে বলল, দূর, এটা তো শুধু ট্রেইলার ছিল। রাকিব আর রাসেল বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে এভাবে দেখার কি আছে? দেখছি তুই ঠিকঠাক আছিস কিনা। আমার আবার কি হবে? না, কিচ্ছু না। তা এভাবে আর কতদিন? জানি না। রাকিব ঠাট্টা সরে বলল, তোদের জন্য প্রতিনিয়ত আমার সংসারে ঝগড়া হয়। আবির ভ্রুকুচকে বলল, আমরা কি করলাম? তুই কি করিস নাই? মেঘকে তুই ইচ্ছে করে কষ্ট দিচ্ছিস, মেঘের ভালোবাসা বুঝতেছিস না। সেদিন তো রিয়া রাগে বলতেছে মেঘকে তার কোন কাজিনের বউ করে নিয়ে যাবে। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, রাকিব, তোর বউকে সামলে রাখিস। উল্টো পাল্টা কথা বললে তোর বউকে মেরে তোর বিপত্নিক করে ফেলবো। রাকিব কৃতস্বরে বলল, এমন করিস না ভাই, আমার একটাই বউ। তানবীর সশব্দে হেসে বলল, তোদের তো একটা হলেও আছে, অন্তত বলতে পারো সে আমার। এদিকে আমার যে একটাও নাই। আবির গম্ভীর কণ্ঠে বলল, থাকবে কিভাবে? নির্বোধের মতো কোথাকার কোন মেয়ের প্রস্তাবে রাজি হওয়ার সময় মনে ছিল না? খোঁজখবর না নিয়ে ধুম করে প্রেমে পড়ে গেছে, আসছে আমার প্রেমিক পুরুষ। তানবীর মন খারাপ করে বলল, তখন না হয় আমি নির্বোধ ছিলাম, এখন তো বোধ হয়েছে আমার। আর ঠিকঠাক কাউকে পছন্দও করেছি, তাহলে তাকে কেন পাচ্ছি না? আবির শক্ত কণ্ঠে বলল, নামাজ পড়িস কয় ওয়াক্ত? আল্লাহর কাছে কতবার তাকে চাস? আল্লাহর কাছে কতবার তাকে চাস? মাঝে মাঝে চাই। তাহলে আর কি, মাঝে মাঝে আসবে। তানবীর কপাল গুটিয়ে ফুস করে শ্বাস চালল। আবির ভারী কণ্ঠে বলল, দেখ তানবীর, তুই ফজর থেকে আমার সাথে নামাজ যাবি। কাল থেকে যদি এক ওয়াক্ত নামাজ মিস করিস, তাহলে তোর না হওয়া প্রেমিকার কাছে তোর নামে অপপ্রচার করব। তানবীর নিরট কণ্ঠে বলল, কি? আবির খানিক হেসে বলল, তাছাড়া আমি আমার শ্বশুর আব্বাকে কথা দিয়েছি, সেই কথা তো আমার রাখতেই হবে। প্রয়োজনে তোকে কানে ধরে নিয়ে যেতেও আমার কোনো সমস্যা নেই। তানবীর ঠাট্টা স্বরে বলল, বাহ, শ্বশুরকে পটানোর দাম না নাকি? আবির নিঃশব্দে হাসল। রাকিব তানবীরের দিকে তাকিয়ে বলল, ওইখানে ঝামেলা সমাধান হয়েছে নাকি বেঁধে রেখে আসছিস? বাইয়া গেলে বাধার প্রয়োজন পড়ে না, সবকিছু একদম সমাধান করেই আসছি। রাসেল বলল, ঝামেলা কি বেশি হয়েছিল? তোমরা তো বাইয়াকে চিনোই, বনুর ব্যাপারে সামান্যতম বিষয়ে যে পরিমাণে ক্ষিপ্ত হয়, সেখানে বনুর বিষয় উঠে গেছে। কি হতে পারে ভাবো? সিচুয়েশন এতই খারাপ গেছিল যে এসপার ওসপার নয়, উসপার হয়ে যেত। তখন ছেলের বাবা আসছে। ওই অবস্থায় ছেলেকে বাঁচাতে ডিরেক্ট ভাইয়ার পায়ে ধরে ফেলেছিল। তারপর তাড়াতাড়ি সরিয়ে সবকিছু মোটামুটি নর্মাল করেছি। এমন সময় আব্বু কল দিয়েছে। তখন আর কি, ভাইয়া যা যা শিখিয়ে দিয়েছে উনি তাই তাই বলছে।
এইসব। রাকিব তপ্ত স্বরে বলল, আমাকে একটা কল দিতে পারতি। আমি নিজেও জানতাম না, ভাইয়া আমায় ঠিকানা দিয়ে শুধু আসতে বলছে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, সেসব কথা বাদ দে, এখন বল কাজটা শেষ হয়েছে? রাকিব ধীর কণ্ঠে বলল, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, তুই রাতে সময় করে একটু দেখে নিস প্লিজ। আচ্ছা। ওরা চারজন বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছে, তবে আজ বেশিরভাগ আলোচনা হয়েছে রাকিবের বিবাহিত জীবন নিয়ে। ঘণ্টাখানেক পর আবিরা বাসার উদ্দেশ্যে চলে গেছে। আলী আহমদ খান নিজের কাজ শেষ করে বাসায় ফিরেই মোজাম্মেল খানকে ডেকেছেন। মোজাম্মেল খান আসতেই জিজ্ঞেস করলেন, ওনারা আসছিলেন? না ভাইজান। আসেননি কেন? সঠিক জানি না, তবে বলছে ছেলের অন্য মেয়েকে পছন্দ। তাহলে আর কি, আপাতত ছেলে দেখা বন্ধ করে কাজে মনোযোগ দে। সামনে ঈদ আসতে চলল। এবারের ঈদে আমি কিছু করতে পারবো না, যা করার সব আবির আর তানবীর করবে। আলী আহমদ খান চিন্তিত কণ্ঠে শুধালেন, ওরা কি পারবে না কেন? বড় হয়েছে, দায়িত্ব নিতে হবে না? আচ্ছা বলে দেখিস, কিন্তু আপাতত ছেলে দেখা বন্ধ রাখ। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, রাখলাম বন্ধ, কিন্তু ভালো ছেলে পেলে অবশ্যই বাসায় নিয়ে আসবো। আগে দেখ ভালো ছেলে পাস কিনা। মোজাম্মেল খান রাজবাড়ি কণ্ঠে শুধালেন, তুমি কি আমায় ঠাট্টা করছো ভাইজান? আলী আহমদ খান মেকিসরে বললেন, ঠাট্টা করবো না তো কি করব? এই বলিস ছেলে ভালো, পরিবার ভালো, অথচ ছেলে বাসা পর্যন্ত আসেই না। আমি কিভাবে বুঝবো ভালো নাকি খারাপ? মোজাম্মেল খান পকর তপ্ত স্বরে বললেন, ঠিক আছে, এরপর আমি গিয়ে ছেলেকে বাসায় নিয়ে আসবো। আলী আহমদ খান উদাসীন কণ্ঠে বললেন, আচ্ছা, আসলে আমাকে খবর দিস। এদিকে মেঘ একটু পর পর বেলকনিতে যাচ্ছে, আবিরের জন্য অপেক্ষা করছে। হঠাৎ বাইকের শব্দ শুনেই বেলকনিতে ছুটল। তানবীরের পিছনে আবির বসা। আবিরকে দেখেই মেঘের মুখে হাসি ফুটল। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়েই বিছানায় ল্যাপটপ নিয়ে বসেছে। প্রায় 15-20 মিনিট পর মেঘ আসছে। ভেতরে না ঢুকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আবিরকে দেখছে। আবির পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে। হঠাৎ নিজের ফোন নিতে হাত বাড়াতেই মেঘের নজর পড়ল। মেঘের চোখে মুখে প্রশান্তির হাসি। আবির শীত দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘকে আপাদমস্তক দেখে উষ্ণ স্বরে বলল, কি ব্যাপার ম্যাম, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? রুমে আসার জন্য কি আপনাকে আলাদাভাবে নিমন্ত্রণ জানাতে হবে? মেঘ মুচকি আসলো। উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, আজকে ছেলেটা কেমন ছিল? আবির নিঃশব্দে হেসে বলল, আপনি কেমন আশা করেছিলেন? রাজপুত্রের মতো। আবিরের আঁখি যুগল খানিক প্রশস্ত হলো। সহসা ঠোঁটের কোণে সহসা হাসি ফুটে উঠেছে। অতঃপর আবির স্বাভাবিক কণ্ঠে বলল, রুমে আসুন ম্যাম। না, আপনি কাজ করুন। আবির ল্যাপটপের দিকে এক পলক তাকিয়ে চাপা স্বরে বলল, রাত অনেক হয়েছে, ঘুমাতে যান। মেঘ শান্ত স্বরে বলল, ঘুম আসতেছে না। আবির আকম্বাদ ব্রুকুচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? আবিরের অভিপ্রায় বুঝতে পেরে ঠোঁটে হাসি রেখে মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে জবাব দিল, হবু জামাইটাকে খুব মিস করছি। আবির সঙ্গে সঙ্গে ল্যাপটপ বিছানায় ফেলে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে উঠল, কি? মেঘ সশব্দে হেসে একদরে নিজের রুমে চলে গেছে। আবির এগিয়ে গিয়ে রুমের দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেঘের করা ছোট্ট ছোট্ট দুষ্টামিগুলো আবির বরাবরই খুব প্রিয়। আবির রুমে এসে আবারও কাজে মনোযোগ দিল। ঘণ্টাখানেক পর মেঘের নাম্বার থেকে একটা মেসেজ আসছে, মিস ইউ। অনেকটা নিচে লেখা, হবু জামাই। আবির মেসেজটা দেখে আবারও হাসলো। গড়িতে তখন 12টার উপরে বাজে। আবির রিপ্লাই দিল, ঘুম না আসলে সাথে চলুন, তানাদের সাথে আড্ডা দিয়ে আসি। 2 মিনিট বাদেই মেঘ মেসেজ দিল, আমি ছাদেই আছি। আবির এক লাফে বিছানা থেকে নেমে দ্রুত ছাদে গেল। তানাদের প্রতি মেঘের একাকার সমান ভয়, যার জন্য সন্ধ্যার পর আবির রুমটা পার হয় না। আবিরের উপর রাগ করে এতদিন রাতে ছাদে এসে বৃষ্টিতে ভিজেছিল। আজ দ্বিতীয় দিন। আবির ছাদে আসতেই মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি আপনাকে বিরক্ত করেছি? মেঘের মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আবির 2 হাতে আবারও মাথায় তুলে দিল। লোকে বলে রাত বিরাতে ছাদে তানারা ঘোরাফেরা করে, তানাদের নজর যেন মেঘের উপর না পড়ে সেই ভয়ে আবির মেঘের কপাল পর্যন্ত ওড়না টেনে দিয়েছে। চিরচেনা গায়ের গন্ধ নাসারন্ধ প্রবেশ মাত্রই মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগে। মৃদু আলোতে মেঘের দিকে তাকিয়ে আবির মুলায়ম কণ্ঠে বলল, মাঝে মাঝে বিরক্তি কি জিনিস বুঝতে পারি না। মেঘ নিজেকে সামলে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল, ওই ছেলেটার সাথে দেখা করেছিলেন আপনি? আবির কপট রাগ দেখিয়ে বলল, ওই ছেলের ব্যাপারে কথা বলার জন্য আমার কাছে কোনো সময় নেই, চলে যাচ্ছি আমি। আবির ঘুরতেই মেঘ আবিরের হাত চেপে তুলল। আবির আর চোখে তাকাতেই মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে ধীর কণ্ঠে বলল, আপনি বলেছিলেন তানাদের সাথে গল্প করবেন। আবির মনে মনে আওড়ালো,
আমার যে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। তারা তো বাহানা মাত্র। মেঘ আর আবির মুখোমুখি দুইটা সিঙ্গেল সোফায় বসা, কারো মুখে কোনো কথা নেই। মেঘ নীরবে বসে নিজের হৃদয়ের প্রবল দুঃখকানি সহ্য করছে, ক্ষণে ক্ষণে আবিরের দিকে তাকাচ্ছে। তবে আবিরের নিকট দৃষ্টি দেখে স্থির থাকতে পারছে না। কথা বলতে গিয়ে বারবার গলায় গিলছে। ধীরে ধীরে মেঘের শরীর ঘামতে শুরু করেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলে মেঘ আচমকা ডাকলো, আবির ভাই। সুপরিচিত কণ্ঠস্বরে চিরচেনা জবাব, হুম। আবিরের মোহমায় জড়ানো মেঘ বিমোহিত নয়নে আবিরকে দেখে ডুব গিলে উষ্ণ স্বরে জানতে চাইল, আব্বু এমন করছেন কেন? মেঘের আকুল কণ্ঠে বলা কথাটা আবির নড়ে চড়ে বসলো। ধীর কণ্ঠে বলল, জানি না। আপনি এভাবে আর কতদিন আমাকে বাঁচাবেন? জানি না। মেঘ একটু রাগী স্বরে বলল, আপনি কি কিছুই জানেন না? আবির মেঘের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? অমনি মেঘের স্পন্দন বাড়তে শুরু করেছে। আবিরের আকুল আবেদনে মেঘের ভিতর তোলপাড় শুরু হয়ে গেছে। মেঘ তপ্তে সরে বলল, কি চান? সাহস। আবিরের কথা শুনে মেঘ আপন মনেই হেসে ফেলল। লজ্জায় চিবুক খানিক নামিয়ে বলল, আপনি আমার কাছে সাহস চাচ্ছেন? আবির টুকিলে শান্ত স্বরে বলল, হ্যাঁ চাইছি। কেন? নিজের করা ভুলগুলো প্রতিনিয়ত তাড়া করে আমায়। জানি না কখন কি হবে। যদি পারিস একটু সাহায্য করিস। কিসের ভুল? কি করেছেন আপনি? কিসের সাহায্য চাইছেন? আবিরের শানিত চাহনি মেঘের হৃদয়ে তোলপাড় শুরু করে দিয়েছে। আবিরের কথার মানে বুঝতে পারছে না। বুকটা ধপাস ধপাস করে কাঁপছে। মেঘ প্রখর নেত্রে দীর্ঘ সময় আবিরকে নিরীক্ষণ করল। একবারের জন্য পল্লব ফেলল না। আবির দু হাতে নিজের মুখ ডেকে বসে আছে, ভেতরে ভেতরে কাঁদছে। এটা বুঝতে পেরেই মেঘ তড়িৎ বেগে আবিরের কাছে এগিয়ে গেল। আবিরের মাথায় হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাই, কি হয়েছে আপনার? মেঘের স্পর্শ পেয়ে আবিরের ভেতরে কান্না কিছুটা প্রকাশিত হলো। আবিরের কান্না দেখে মেঘের রাকিবের গায়ে হলুদের রাতের কথা মনে পড়ে গেছে। মেঘ আর্তনাদ করে উঠল, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন না আমায়, প্লিজ, প্লিজ বলুন। আবির হঠাৎই মেঘের হাতটা শক্ত করে ধরল। আকস্মিক ঘটনায় মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। ক্রন্দনরত অবস্থায় আবির কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আই এম সরি মেঘ, আই এম রিয়েলি সরি। চলবে। এই পর্যন্ত ছিল আমি একটু ভালোবাসি তোকে পর্ব 58। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।